আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। ৩ পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সারা দেশে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পলাতক স্বৈরাচারের মতো বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে একটি দল। অভিযোগ তারেক রহমানের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান। পরিবর্তনের বাংলাদেশে সিন্ডিকেট ও চাঁদাবাজি থাকবে না। চাঁদাবাজদেরও সম্মানজনক কর্মের ব্যবস্থা করা হবে বললেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন। যে কোনো সময় রায়। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে ইভা জোভিচকে হারিয়ে বাছাইয়ে শীর্ষ আরিয়ান সাবালেঙ্কা। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ৩ পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনূস। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি ৩টি প্রাথমিক ও ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে ৩ পার্বত্য জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ পার্বত্য চট্টগ্রামে পৌঁছায়নি। অথচ এটা ৩,৫০০ স্কুলে শুরু হওয়ার কথা। আমাদের খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। তিনি বলেন, ইন্টারনেটের মজা হলো এখন আর এক শিক্ষকের উপর নির্ভর থাকতে হবে না। শিক্ষক পৃথিবীর যেখানে আছেন সেখান থেকেই পড়াতে পারবে। পরে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থী ও শিক্ষকরা ই-লার্নিং কার্যক্রম শুরু করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অপেক্ষা এখন ১২ই ফেব্রুয়ারির। দেশের উৎসুক জনতা দিনক্ষণ গুনছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ফেব্রুয়ারির ১২ তারিখ সকালে ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সারা দেশে একযোগে বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। আসন্ন এই নির্বাচনে দেশের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১,৯৭৩ জন প্রার্থী। আরও জানাচ্ছেন শিবা শারমিন। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অবশেষে ১৭ বছর পর নির্বাচনী আমেজে জমজমাট হয়ে উঠেছে পুরো দেশ। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে, পথে ঘাটে অথবা হাটে বাজারে প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও পথসভা। পাল্লা দিয়ে চলছে যেন প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে থাকার প্রচারণা। আর বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ ভোটারদের প্রত্যাশা, সুষ্ঠু সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইনশাআল্লাহ আমরা দেশে খুব শান্তি চাই, নির্বাচন ভালোভাবে সুষ্ঠুভাবে হোক, এড়িয়ে আমরা ভালো চাই। ভোট হওয়ার যোগ্য এবং ভোটাররা ভোট দিতে পারবে, যার ভোট সে দিতে পারবে এবং সুন্দরভাবে ভোট দিতে পারে। সবাই যেন যার যার মতন যার প্রার্থীকে বেছে নিয়ে ভোটটা দিতে পারে, এখানে কোনো রকমের যেন ভোট দিতে বাধা সৃষ্টি না করা হয়।
বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র সহ সব দলের মনোনীত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় যতই সরব হোক না কেন ভোটাররা নির্বাচিত করতে চান সেই যোগ্য প্রার্থীকে, যাকে এলাকার উন্নয়নে পাশে পাবেন তারা। আমরা এখানে এমন একজন তরুণ এবং উদীয়মান একজন ব্যক্তি এবং চাইতেছি যেন উনি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। তরুণ প্রজন্ম চাই এটার পরিবর্তন হোক। জনগণ ভালো থাকবে, গরিব দুগুনি সবাই ভালো থাকবে, আমরা জিনিসের দামটা কম থাকবে, এটাই আমরা চাই। আমরা শান্তিতে ঘুমাইতে চাই। কোনো দুর্নীতি, কোনো অস্ত্রপাত, রক্তপাত এগুলা যেন আমাদের মধ্যে আর না ঘটে। তবে এবারের নির্বাচন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকার গঠন করবে যোগ্য প্রতিনিধিদের হাত ধরে, এমন প্রত্যাশা দেশের জনগণের। সীমা শারমিন, বিটিভি নিউজ। 2001-এর বিএনপি সরকারের মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতি চক্র থেকে বের হয়েছে বাংলাদেশ। সেই সরকারে থাকলেও একটি দল দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আবারও বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আজ ময়মনসিংহে এক নির্বাচনী সমাবেশে এই আহ্বান জানান। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনতার ঢল, আনন্দমুখর পরিবেশ শহর জুড়ে। ময়মনসিংহ ও পাশের জেলাগুলো থেকে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে উৎসুক সাধারণ মানুষও, উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। আমাদের ময়মনসিংহবাসী তথা ময়মনসিংহ বিভাগের সকল স্তরের জনগণ, বিএনপি পরিবার এবং সহযোগী সংগঠন আমরা আনন্দে উদ্বেলিত। আজকে আমাদের অত্যন্ত খুশির দিন। আমাদের নেতা প্রিয় তারেক রহমানকে আজকে আমরা সম্মুখভাবে সামনে দেখতে পারবো, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত। সেই জন্য গত 17 বছর পরে আমাদের বাংলাদেশে ফিরে আসছে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তার হাতকে আমরা শক্তিশালী করার জন্য এখানে সবাই আসছি। আমাদের প্রিয় নেতা আজকে ময়মনসিংহে আসছেন। আমরা অনেক দিন তার প্রতীক্ষায়, আমরা শুধু না, আমাদের দলীয় নেতা কর্মী সারা বাংলাদেশ তার প্রতীক্ষা। আজকে ময়মনসিংহে আসতেছে, আমরা খুব আনন্দিত। আমরা ভবিষ্যতে উনার রাজনৈতিক দর্শন থেকে উনি বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবে, আজকে সেই আলোকে এবং ময়মনসিংহের বিভিন্ন উন্নয়ন নিয়ে উনি কথা বলবে, আমরা সেই আশায় আশান্বিত হয়ে আছি। আমরা খুব উৎফুল্লিত। আল্লাহ তার আশা পূর্ণ করুক, আল্লাহ তার হাসি ফুটাক, আল্লাহ তারে হায়াতে দমে আল্লাহ বাঁচায় রাখুক। নির্বাচনী প্রচারে নিজস্ব স্টাইলে ময়মনসিংহবাসীর হৃদয় কাড়েন তারেক রহমান। আগামী নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান সবাইকে সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করার আহ্বান জানান। দেশ পরিচালনা ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপি প্রমাণিত শক্তি জানিয়ে তারেক রহমান নির্বাচনে বিরোধীদের সমালোচনা করেন। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দেশ গড়তে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান ভোট চান ধানের শীষে। আসছে 12 ফেব্রুয়ারি সবাইকে সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
বলেন, নির্বাচন নিয়ে কেউ যেন অনিয়ম করার সাহস না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে। নির্বাচনী এই সমাবেশগুলোতে তারেক রহমান ভোটারদেরকে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। দেশ গড়তে তার যে পরিকল্পনা তা বাস্তবায়নে জনগণের সমর্থন চান তারেক রহমান। একই সঙ্গে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা যেন দলীয় শৃঙ্খলা মেনে চলে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে তিনি নির্দেশ দেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে ইকবাল ফারহাদ, বিটিভি নিউজ। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ যশোর ঈদগাহ ময়দানে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, পরিবর্তনের বাংলাদেশ সিন্ডিকেট ও চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজদেরও সম্মানজনক কর্মের ব্যবস্থা করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে জেলায় জেলায় নির্বাচনী জনসমাবেশ করছে 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত সমাবেশে নিরাপদ বাংলাদেশ গড়তে জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট চাইলেন গণভোটের পক্ষেও। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয় কোনো সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন যাত্রা তরুণরাই সামনে এগিয়ে নিয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে জামায়াতের আমির বলেন, বেকার ভাতা নয়, তরুণদের হাতে কর্মসংস্থান তুলে দেয়া হবে। যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে অঙ্গীকার করেন তিনি। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ন্যায্যতা ও প্রাপ্যতার ভিত্তিতে দেশের প্রতিটি জেলার উন্নয়ন করা হবে। আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দেবেন? দাঁড়িপাল্লায় ভোট দেবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা বেকারত্ব দূর করতে চাই, বাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরা কি মন খারাপ করেছেন? দেখে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেব ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে সিন্ডিকেট ও চাঁদাবাজি থাকবে না এবং চাঁদাবাজদেরও সম্মানজনক কর্মের ব্যবস্থা করা হবে। দাঁড়িপাল্লায় ভোট দিবেন ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য। সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট, সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য। সমাজে সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সীমা শারমিন, বিটিভি নিউজ। প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কার্যক্রম শেষে মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আজ সাংবাদিকদের ব্রিফকালে এই কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আজ শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তারও আগে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় 25 জানুয়ারি। মামলাটিতে শহীদ আবু সাইদের পিতা, প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সহ 25 জন সাক্ষীর সাক্ষ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন প্রসিকিউশন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, মামলাটির রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে প্রসিকিউশন। আমরা 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে, কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো। আমরা আশা করছি খুব শীঘ্রই এই মামলার রায় আমরা পাব।
এর আগে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮ অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ১ ফেব্রুয়ারির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ২। এদিকে পতিত আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে সেনা কর্মকর্তাদের আইনজীবীর করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই আদেশ দেন। পরে একই ট্রাইব্যুনালে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের জবানবন্দি গ্রহণ করা হয়। সকালে এসব মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তা সহ মোট ২০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসন্ন রমজান উপলক্ষে ১০,০০০ টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান। রমজান উপলক্ষে বাজারে মসুর ডাল ও ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিত করতে চাই সরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ৪০,০০০ টন ইউরিয়া সার ও র্যাবের জন্য ১০০টি জিপ কেনার অনুমোদন দিয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়ানো ইস্যু নিয়ে বলেন, পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং নির্বাচিত সরকার চাইলে প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে। বিআরটিসির প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয়ে উল্লেখ করে সতর্কতা ও সচেতনতা জোরদারের তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে এই তাগিদ দেন। পরিবেশ উপদেষ্টা বলেন, দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এই জন্য সমন্বিত উদ্যোগ জরুরি। চালকদের উদ্দেশ্যে পরিবেশ উপদেষ্টা বলেন, দায়িত্বশীলভাবে গাড়ি চালাতে হবে। যখন হর্ন বাজানো বন্ধ করবেন তখন গাড়ির গতিও কমে আসবে, দুর্ঘটনাও কমে যাবে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব ডক্টর ফারহিনা আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিআরটিসির যত বাস আছে সব কটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়, সব কটা বাস, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, প্রতিটা বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এইগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না? এখন এটা তো পরিবেশ মন্ত্রণালয় চাইলে পারবে না। বিআরটিএ সকল চালকদেরকে জানাবেন যে তাদের আসলে দায়িত্বশীলভাবে কেমন করে গাড়ি চালাতে হবে। যখন হর্ন বাজানো বন্ধ করবেন তখন গাড়ির গতিও কমে আসবে, দুর্ঘটনাও কমে যাবে। জনস্বার্থে, বড় বৃহত্তর জনস্বার্থে, দেশের সব মানুষের স্বার্থে আমাদের যেন ওই জরিমানা, তারপরে লাইসেন্স বাতিল এগুলোতে যেতে না হয়। আপনারা নিজেদের দায়িত্ববোধ থেকে এই কাজটা করবেন। চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকদের সমাধি ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কে ওয়ার সিমেট্রি পরিদর্শনে যান তিনি। এই সময় তার সঙ্গে ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা এবং পরিবেশগত দিক নিয়ে সিটি মেয়রের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম, আধুনিক নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। মেয়র বলেন, টেকসই ও আধুনিক নগর উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার বৃদ্ধির ফলে সিটি গভর্নেন্স মূল্যায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রথম স্থান অর্জন করেছে, যা নগর পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। মার্কিন রাষ্ট্রদূত চট্টগ্রাম নগরের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য ও নাগরিক সেবা খাতে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি কোনো হামলা চালায় তাহলে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে। গত জুন মাসে 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। রোববার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানের উপর হামলা চালাতেই দেশটির কাছাকাছি এই রণতরী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র আরও F-15 স্ট্রাইক ঈগল জর্ডানে এবং B-52 বোমারু বিমান কাতারে মোতায়েন করেছে। এছাড়া একাধিক গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 13 জানিয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার ও অন্যান্য সামরিক যানবাহনের অবস্থান রক্ষণাত্মক শক্তির বৃদ্ধির প্রচেষ্টার অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, থার্ড এয়ার ডিফেন্স ব্যাটারি শীঘ্রই মোতায়েন করা হতে পারে। ইসরায়েলের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছে, আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি আর্মারা বা যুদ্ধজাহাজের বহর উপসাগরের দিকে যাচ্ছে ও ইরানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো শক্তিকে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানায় মন্ত্রণালয়। বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ইরানের বিরুদ্ধে কোনো হামলা নিজেদের ভূখণ্ড থেকে চালানোর অনুমতি দেবে না। মন্ত্রণালয় দেশটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কোনো শত্রুতাপূর্ণ সামরিক কার্যক্রমের জন্য দেশের ভূখণ্ড, জল ও আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কোনো হামলার জন্য লজিস্টিক সমর্থনও দেবে না। পাশাপাশি তারা উল্লেখ করেছে, সংলাপ, উত্তেজনা হ্রাস, আন্তর্জাতিক আইন অনুসরণ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোই বর্তমান সংকট মোকাবিলার সেরা উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে আপাতত দৃষ্টিতে যুদ্ধবিরতি চলছে। 2025 সালের 10 অক্টোবর সেই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত 1300 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এর মধ্যে 430 বার বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো এবং 600 বারেরও বেশি বোমাবর্ষণ বা গোলাবর্ষণের ঘটনা রয়েছে। আল জাজিরার প্রতিবেদনের তথ্য মতে অন্তত 66 বার ইয়েলো লাইনের বাইরে আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। 212-এরও বেশি মানুষের ঘরবাড়ি ধ্বংস করেছে। এছাড়া গত এক মাসে গাজা থেকে অন্তত 50 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েল গাজা উপত্যকায় অত্যাবশ্যক মানবিক সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন এলাকায় বাড়ি, ঘর ও অবকাঠামো ধ্বংস করছে। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 71,300 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া দখলদার বাহিনীর হামলায় আহত হয়েছে কমপক্ষে 1,72,000-এরও বেশি ফিলিস্তিনি। ইউনিসেফের তথ্যমতে এই যুদ্ধে গাজায় 20,000-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে 42,000-এরও বেশি শিশু, যাদের মধ্যে অন্তত 21,000 শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। এদিকে গাজা থেকে নিজেদের সবশেষ বন্দির দেহাবশেষও ফিরিয়ে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শেষ বন্দী রন গিভিলের দেহাবশেষ উদ্ধারের জন্য রোববার গাজা উপত্যকার একটি কবরস্থানে অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্য দিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার সময় আটক হওয়া মোট 251 জনের সবাইকেই জীবিত বা মৃত অবস্থায় ফিরিয়ে নিল ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণ করা। রন গিভিলের দেহাবশেষের উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু একথা বলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কোনো পক্ষ বেছে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। 8 বছরের মধ্যে প্রথম ব্রিটিশ নেতা হিসেবে বেইজিং সফরের প্রাক্কালে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে লন্ডনকে এই দুই দেশের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য করা যাবে না।
ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, ব্রিটেনে ব্যবসা, নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখবে, তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনকে উপেক্ষা করা হবে কাণ্ডজ্ঞানহীন কাজ। বেইজিং ও সাংহাই সফরের এই মিশনে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের ডজন খানেক ব্যবসায়ী নেতা অংশ নিতে যাচ্ছেন। স্টারমার মনে করেন, চীনের সঙ্গে সুসম্পর্ক ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য বিশাল সুযোগ বয়ে আনতে পারে। সম্প্রতি লন্ডনে চীনের একটি বিশাল ও বিতর্কিত দূতাবাস নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ব্রিটেন, যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনা চলছে। বিরোধীদের আশঙ্কা, এই দূতাবাস গোয়েন্দা কার্যক্রমের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে এই সমালোচনা সত্ত্বেও স্টারমার তার অবস্থানে অনড় থেকে বলেন, মাথা বালিতে গুঁজে চীনকে এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ নয়। তীব্র শীত ও ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। রেকর্ড পরিমাণ তুষারপাত আর হিমশীতল আবহাওয়ায় দেশ জুড়ে থমকে গেছে স্বাভাবিক জীবন। বন্ধ হয়ে গেছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখো মানুষ। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 30 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে 25টির বেশি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হেনেছে ভয়াবহ শৈত্যপ্রবাহ ও তুষারঝড়। উত্তর পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলিনা পর্যন্ত বিস্তৃত এই দুর্যোগে বহু এলাকায় সড়ক, ঘরবাড়ি আর যানবাহন বরফে ঢেকে গেছে। কোথাও কোথাও 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -18 ডিগ্রি সেলসিয়াসে। ঝড়ের সরাসরি প্রভাব পড়েছে প্রায় 11 কোটি 80 লাখ মানুষের উপর। সতর্ক থাকতে বলা হয়েছে 15 কোটিরও বেশি মানুষকে। এই দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য থেকে। রাজ্যটির রাজধানী নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত 2 দিনে শহরটিতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এছাড়াও টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, টেনেসি, ম্যাসাচুসেটস, কানসাস ও নর্থ ক্যারোলিনা সহ একাধিক অঙ্গরাজ্য থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা গেলেও বেশিরভাগের মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া। দীর্ঘ সময় তীব্র ঠান্ডায় থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে নেমে যায়, যার ফলে কাঁপুনি, পানিশূন্যতা এবং শারীরিক জটিলতা দেখা দেয়। তুষারঝড়ের প্রভাবে আকাশপথেও দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। গত রোববার যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল হয়েছে 11,000-এর বেশি ফ্লাইট। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট flightaware.com জানিয়েছে, সোমবার এই সংখ্যা কিছুটা কমেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিপর্যয়ও মারাত্মক আকার ধারণ করেছে। টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত 8,20,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, তুষারঝড়ের মূল বলয় ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাচ্ছে। তবে আর্কটিক অঞ্চল থেকে আরও শীতল বাতাস প্রবেশের আশঙ্কা রয়েছে। ফলে উত্তর পূর্বাঞ্চলে ভারী তুষারপাত ও বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ফ্রান্সের শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে। এই নিয়ে দেশটির আইনসভায় ইতিমধ্যে একটি বিল পাশ হয়েছে। ফ্রান্সের এই পদক্ষেপের পথে হাঁটতে যাচ্ছে ইউরোপের আরও কয়েকটি দেশ। বিস্তারিত আয়মন ইমার ডেস্ক রিপোর্টে। 15 বছরের কম বয়সীদের জন্য এবার বন্ধ হয়ে যাচ্ছে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো জনপ্রিয় সব প্ল্যাটফর্ম। সম্প্রতি ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে। সোমবার আইন প্রণেতারা এই বিলের পক্ষে ব্যাপক সমর্থন দেন। অন্তত 116 জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এই উদ্যোগকে দেখছেন একটি বিরাট পদক্ষেপ হিসেবে। প্রেসিডেন্ট ম্যাক্রন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের আগে এই আইন কার্যকর হতে পারে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল আশা করছেন, ফেব্রুয়ারির মধ্যেই উচ্চকক্ষ বা সিনেটে বিলটি চূড়ান্ত অনুমোদন পাবেন।
আইনটি কার্যকর হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে বয়সসীমা না মানা সব বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধ করার সময় দেওয়া হবে তাদের। তবে এর জন্য প্রয়োজন হবে একটি নিখুঁত বয়স যাচাই পদ্ধতি। শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ফ্রান্সই প্রথম নয়, এর আগে অস্ট্রেলিয়া এমন আইন পাশ করেছে। এমনকি ডেনমার্ক, গ্রিস, স্পেন এবং আয়ারল্যান্ডও একই পথে হাঁটার কথা ভাবছে। অন্যদিকে যুক্তরাজ্য 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে জনমত যাচাই শুরু করেছে। শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বজুড়ে বাড়ছে এমন কঠোর আইনের প্রবণতা। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। আবারও দেশের খবর। দেশের 25টি শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানি ও বিভিন্ন কর্মমুখী প্রতিষ্ঠানের অংশগ্রহণে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজন করা হয়েছে জব ফেয়ার। সকালে এই উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষা সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সুব্রত দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক গাজী ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এই খাত আরও সম্প্রসারণ করার আহ্বান জানান। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা মেলায় স্টলগুলোতে তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,391.87, যা গতকালের চেয়ে শতকরা 0.71 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,013.22, যা গতকালের চেয়ে শতকরা 0.70 বেশি। আজ 178টি কোম্পানির 16,36,030টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,02,66,000 টাকারও বেশি। এর মধ্যে 103টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 47টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.36 টাকা, সিঙ্গাপুর ডলার 96.37 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 84.66 টাকা, কানাডিয়ান ডলার 89.28 টাকা, হংকং ডলার 15.50 টাকা, ইউরো 145.41 টাকা, ব্রিটিশ পাউন্ড 167.45 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.33 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.57 টাকা, থাই বাত 3.88 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা, চীনা ইউয়ান 17.61 টাকা। এবার খেলার খবর। টেনিস। 18 বছর বয়সী উদীয়মান আমেরিকান তারকা ইভা জোভিচকে 6-3, 6-0 গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন অথবা এলিনা সিতোসিলিনা। চট্টগ্রামে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হালিশহর আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় বেগম তানিয়া ওয়াহিদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুল ও কলেজ শাখার ছাত্রছাত্রীরা অংশ নেন।
এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৬টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৮ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ২টা ৩০ মিনিটে, ভাটা সকাল ৮টা ১৯ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর ২টা ৪৩ মিনিটে, ভাটা শুরু হবে রাত ৯টা ১৫ মিনিটে। প্রিয় দর্শক, এই ছিল